আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি মহা ঝামেলায় পড়ে গেছে এবং আগামী দিনে এই ঝামেলাগুলো বাড়তে থাকবে। আপনারা জানেন যে বিএনপির অন্যতম জনপ্রিয় পরিচিত মুখ ডক্টর ডক্টর এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি অতি সম্প্রতি দেশের বাইরে যাচ্ছিলেন ব্যাংককে চিকিৎসার জন্য এবং তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি তিনি প্রথমে গোপন রাখতে চেয়েছিলেন যাতে কেউ না জানে, কিন্তু এটি পরবর্তীতে সংবাদপত্রে চলে আসে এবং প্রায় সব পত্রপত্রিকাগুলোতে এটা লিড নিউজ হিসেবে আসে। যখন এরকম ঘটনা আমি শুনলাম গোপন সূত্রে, তখন ডক্টর মোহাম্মদ এহসানুল হক মিলনকে আমি টেলিফোন করেছিলাম এবং তিনি অনেকটা বিব্রত, বিধ্বস্ত এবং এরকম ঘটনা এই সময়টাতে ঘটতে পারে এটা কখনো তিনি কল্পনা করেননি। এর কারণ হলো যে আওয়ামী লীগের পুরো জমানাটাতে তার উপর যে জুলুম অত্যাচার চলেছে এবং প্রায় প্রতিবারই তাকে এয়ারপোর্টে অপদস্থ হতে হয়েছে। কিন্তু সেটার একটা ধারাবাহিকতা ছিল, তিনি জানতেন এবং তাকে জানানো হয়েছে। তো তিনি এয়ারপোর্টে যেতেন, তিনি আগেই জানতেন তাকে দেবে না, কিন্তু ওই যে তাকে যেতে দেওয়া হয়নি এই ডকুমেন্টটা সংগ্রহ করে হাইকোর্টে আসতেন এবং এখান থেকে একটা অর্ডার নিয়ে তিনি আবার দেশের বাইরে যেতেন, কাজকর্ম শেষ করে চলে আসতেন। তো আওয়ামী লীগ জমানাতে যখন তার বিরুদ্ধে কয়েকশো মামলা এবং তার প্রতিদ্বন্দ্বী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তখনও তিনি বিদেশে গেছেন এবং নির্দিষ্ট সময় পরে বিদেশ থেকে চলে এসেছেন। তো সেই ডক্টর এহসানুল হক মিলন এই জমানাতে এসে এয়ারপোর্ট থেকে প্রত্যাখ্যাত হবেন, ইটস এ ব্যাড সিগন্যাল, ভেরি ভেরি ব্যাড সিগন্যাল। এবং এটাই জানাজানি হওয়ার পরে ডক্টর এহসানুল হক মিলন তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য, যাকে বলা হয়, তিনি সংবাদ সম্মেলন করলেন যে তিনি দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত নন, তিনি কখনো দেশের বিরুদ্ধে এমন কিছু করেননি, করবেন না, ইত্যাদি ইত্যাদি নানা কথা। এই দেশের জন্য তার স্যাক্রিফাইস, তিনি কেবলমাত্র রাজনীতি করার জন্য মার্কিন পাসপোর্ট তিনি স্যারেন্ডার করে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করেছেন। কাজেই এই দেশের প্রতি তার যে অধিকার, যে রাইট, এটাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু এতে করে দেখা গেল যে তাকে যারা অপদস্থ করার চেষ্টা করেছে, তার মাধ্যমে বিএনপিকে যারা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, তারা আরও উল্লসিত। আর আমি আজকের এই ভিডিওটা যখন করছি আমি সত্য মিথ্যে জানি না, বাট গতকালকে ইন্টারনেটে এটা সয়লাভ হয়ে গিয়েছে এই খবর, আর অনেকে বলাবলি করেছে। সেটা হলো বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলেন কোনো একটা দেশে এবং তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে। সত্য মিথ্যা আমরা জানি না, প্রথমটা বাস্তব আর দ্বিতীয়টা গুজব অথবা সত্য। তো এটা নিয়ে পুরো কালকে সারা রাত ইন্টারনেট, যে সোশ্যাল মাধ্যমগুলো রয়েছে সেগুলো রীতিমতো সয়লাভ হয়ে পড়েছিল এবং বিএনপির অনেক বড় বড় নেতা, শীর্ষ পর্যায়ের বড় বড় নেতা একে অপরকে টেলিফোন করে জিজ্ঞাসা করছিল ঘটনা সত্য কিনা। সাংবাদিক যারা আছেন, সিনিয়র সাংবাদিক যারা বিএনপি বিট করেন, পত্রিকা সম্পাদক থেকে শুরু করে নির্বাহী সম্পাদক, তাদের মধ্যেও খুব কানাঘষা হচ্ছিল। অনেকে আমাকে টেলিফোন করেছিলেন, আমি নিজেও অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু দেখা গেল যে বিএনপির এত বড় বড় মানুষ এটা নিয়ে ভয় পেয়ে গেছেন এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন যে এই বিষয়টি আসলে দলের পক্ষ থেকে কিংবা যাকে বলা হয় আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে সুরাহা করা উচিত যে আসলে ঘটনা আদৌ এরকম কিছু ঘটেছে কি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে যদি আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এই ঘটনা না ঘটে থাকে, আপনি নিশ্চিত থাকতে পারেন যে এহসানুল হক মিলনের সাথে যে ঘটনা ঘটেছে আগামীতে বিএনপির আরও অনেক লোকের কপাল পড়বে, ভীষণ রকমভাবে কপাল পড়বে। কেন? এখানে মূল ব্যাপার হলো যে যারা এই বিপ্লবে বিজয়ী হয়েছেন, কারা বিজয়ী হয়েছেন? এনসিপি এবং জামাত। বিএনপি এখানে সবচেয়ে বড় জমিদার হিসেবে তিনি সুবিধাভোগী, কিন্তু আসলে তিনি বিপ্লব করেননি, বা এনসিপি বা জামাত মনে করে না যে বিএনপি শেখ হাসিনার পতনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিএনপি দীর্ঘকাল লড়াই করেছে, সংগ্রাম করেছে, জুলুম অত্যাচার স্বীকার করেছে। এর মূল কারণ ছিল তাদের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিহিংসা ছিল, ঈর্ষা ছিল এবং একে অপরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। আওয়ামী লীগকে হটিয়ে
ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে চেষ্টা করেছেন, সেই চেষ্টায় তারা কখনোই জনগণকে সম্পৃক্ত করতে পারেননি। যেভাবে এই জুলাই আগস্ট বিপ্লবে সাধারণ ছাত্র এবং পিছন থেকে জামাত কলকাঠি নেড়ে এই পুরো বিষয়টিতে জনগণের সম্পৃক্ততা তারা নিশ্চিত করেছে এবং একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলোকে রীতিমতো বাধ্য করেছে এই আন্দোলনে অংশ নিতে। একথা সত্য যে যখন ছাত্ররা কোটা বিরুদ্ধে আন্দোলন করলো এবং খুব মার খাচ্ছিল, তখন বিএনপি খুব দ্বিধাগ্রস্ত ছিল যে এখানে তারা সমর্থন দেবে কি দেবে না, বা এখানে সমর্থন দিলে ছাত্রদের আন্দোলন বন্ধ হয়ে যাবে বা ছাত্রদের প্রতি জুলুম অত্যাচার বেড়ে যাবে এই আশঙ্কায়। কিন্তু ছাত্ররা যখন বিজয়ের একেবারে দ্বার প্রান্তে, তখন জনাব তারেক রহমান বলতে গেলে অনেকটা কর্তৃত্ব নিয়ে এই ছাত্রদের আন্দোলনে সমর্থন যোগান। আর ছাত্ররা যখন 99.99% সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়, ঠিক সেই সময়টাতে বিএনপিও এখানে এই আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে এবং এটা নট মোর দ্যান 5 days, মানে আগস্ট মাস 2024-এর 1 তারিখের পরে নয়। কিন্তু যারা এই আন্দোলনের পেছনে ম্যাটিকুলাস ডিজাইন করেছে গত 2-3 বছর ধরে, এই ডিজাইনের সঙ্গে বিএনপির কোনো সংযোগ ছিল না। এই ডিজাইন যদি কেউ করে থাকে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত, এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে, আর বিভিন্ন যে গ্যাংয়ের কথা বলা হচ্ছে, কি গ্যাং না কু গ্যাং আছে, 6 করে সো দিয়া, তো এই গ্যাং গুং এইগুলো সব থাকতে পারে। এনিওয়ে, ফলে কি হলো, এই বিপ্লবের পরে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ দেখা দিয়েছে। যারা বিজয়ী তারা মনে করছে যে আমরাই তো এটা ভোগ করব, আর অন্যরা এখানে এসে উড়ে এসে জুড়ে বসে মাঠ ঘাট পথ সব কিছু দখল করে তছনছ করে দিচ্ছে। তো এই মনস্তাত্ত্বিক যুদ্ধ এই গত 14 মাস যাবৎ চলতে চলতে আজকে বিএনপির 12টা বাজানোর জন্য বিএনপির যারা প্রতিপক্ষ তারা মোটামুটি 90% সফল হয়ে গেছে। বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করে ফেলেছে। বিএনপির নেতাদের মধ্যে বিভেদ, বিসংবাদ, মারামারি এগুলো তারা বাঁধিয়ে দিয়েছে এবং ভোটের মাঠে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিয়েছে। বিএনপির বিরুদ্ধে অনেক ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং এই গত 14 মাসে বিএনপির অন্তত পক্ষে 14 লক্ষ একেবারে চিহ্নিত চাঁদাবাজ অপরাধকে বা অপরাধীকে প্রশাসন দিয়ে, রাষ্ট্রযন্ত্র দিয়ে তারা রীতিমতো তালিকাভুক্ত করিয়ে ফেলেছে। এখন যদি একটি অপারেশন ক্লিন হার্ট হয় বা সারা দেশে অস্ত্র উদ্ধারের নামে ধরপাকড় হয়, আইনশৃঙ্খলা রক্ষা করার নামে যদি দমন পীড়ন শুরু হয়ে যায়, কাদের উপর হবে? আওয়ামী লীগের লোক তো পালিয়ে আছে। বিএনপির যে সমস্ত লোকজন দাপট দেখাচ্ছে তাদের সবাইকে রীতিমতো শুইয়ে ফেলা যাবে। এই কাজটি অবশ্যই বিএনপির যারা প্রতিপক্ষ তারা করবে, কিন্তু তার আগে বিএনপিকে আর এক দফা ডলা দিতে চাচ্ছে, মানসিকভাবে ডলা দিতে চাচ্ছে। সেই ডলার জন্য তারা এখন এই জুলাই সনদ যেভাবে তারা কৌশলী বিএনপিকে দিয়ে স্বাক্ষর করিয়ে ফেলেছে, এর দ্বিতীয় যে প্রকল্প, সেই প্রকল্প হলো হানা ভোট, গণভোট। এখন বিএনপি কোনো অবস্থাতেই নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে বা জাতীয় নির্বাচনের আগে গণভোটে যেতে চাচ্ছে না, করতে দিতে চাচ্ছে না। আর বিএনপি যে চাচ্ছে না, তাদেরকে কৌশলে ফাঁদের মধ্যে আটকে, মানে উত্তেজিত করে নানা রকম কথাবার্তা বলে এই হানা ভোটে রাজি করানো, অথবা এই হানা ভোটটি বানচাল হয়ে গেছে, জুলাই সনদ বানচাল হয়ে গেছে বিএনপির কারণে, এই বদনামটি তাদের ঘাড়ের উপর দেয়া। আর এই কাজের জন্য তাদেরকে নানাভাবে উত্তেজিত করা হচ্ছে এবং যে কথাগুলো বলা হচ্ছে যে বিএনপির জন্ম হয়েছিল হা ভোট দিয়ে, আবার এবার বিএনপি না ভোট যে যদি দেয়, মানে যে ভোটাভুটি হচ্ছে, এখানে বিএনপি যদি অ্যাক্টিভলি অংশগ্রহণ করে এবং এই জুলাই সনদ গৃহীত হবে না এই ব্যাপারে যদি না ভোট দেয়, তাহলে বিএনপির পতন হবে। এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। বিএনপির নিকাহ হয়ে গেছে, বিয়ে হয়েছে, কাবিন করেছে, কাবিনে স্বাক্ষর দিয়েছে, এখন তো তালাক হবে না, এখন তো ঘর সংসার করতে হবে, এই ধরনের কথাবার্তা বলে বিএনপির মেজাজ গরম করে দেওয়া হচ্ছে। এবং আসলেও মিস্টার সালাউদ্দিন আহমেদ অথবা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা ধৈর্য রাখতে পারছেন না, তারা বিষণ্ণ এবং সামাজিক মাধ্যমে তাদেরকে নিয়ে নানা রকম কৌতুক, ব্যঙ্গ, বিদ্রুপ এবং কার্টুন তৈরি হচ্ছে। অর্থাৎ মিস্টার সালাউদ্দিন এবং মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজন কুলাকুলি করে আছেন, তাদের মুখে অনেক রাগ, সারা মুখে কালি, চোখের নিচে মানে যাকে বলা হয় চশমার নিচে চোখ দুটো কোটর আগত, এইরকম নানা রকম যাকে বলে অশ্লীল, নানা রকম ভয়ঙ্কর কার্টুন
তাদের যারা প্রতিপক্ষ তারা ছেপে সামাজিক মাধ্যমগুলোতে সয়লাভ করে দিয়েছে যে এদের আর কোনো রক্ষা নাই। ওদিকে বিয়ে এবং কাবিন, বিয়ে হয়েছে কাবিন হয়েছে, এগুলো নিয়ে যে সকল ছবি, যে সকল কার্টুন, যে সকল মানে এআই নির্ভর যে সকল ছোট ছোট ভিডিও ফুটেজ বিএনপির প্রতিপক্ষরা সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছে, এতে করে বিএনপির ধৈর্যচ্যুতি ঘটবে, ভীষণ রকম ধৈর্যচ্যুতি ঘটবে। তো এরকম যখন একটা অবস্থা চলছে তখন বিএনপিকে আরও মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য, অর্থাৎ বিএনপি যত মারামারি করতে গিয়ে, কাটাকাটি করতে গিয়ে বা লাগালাগি করতে গিয়ে তারা যেন শক্তিমত্তা না পায়, তাদের হাত পা যেন থরথর করে কাঁপে, তারা যেন বিধ্বস্ত অবস্থায় থাকে, এজন্য তারা যে কাজটি করছে সেটি হলো বিএনপির মনকে দুর্বল করে দেওয়া। এবং সেই দুর্বল করার কতগুলো লক্ষণ আছে। যেমন দেখা গেল সেই কোন এলাকাতে, সেই চট্টগ্রামে এক নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসলে তিনি বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, তার ছোট ভাই গিয়াস কাদের চৌধুরী, অত্যন্ত প্রভাবশালী নেতা, তার একজন কর্মী। কিন্তু তার একজন কর্মীর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, এটা পত্রপত্রিকায় যেভাবে আসছে মনে হচ্ছে যে সারা বাংলাদেশে বিএনপি এই অস্ত্রবাজি করছে এবং থানা লুট করে যত অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব বিএনপি নিয়েছে এবং তাদের কাছে আছে। এই ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে, ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। অথচ ওখানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে যে দ্বন্দ্ব এবং সংঘাত ওখানে সবাই জানে, এবং এটা কিভাবে হয়, কেন হয়, আমরা যারা রাজনীতি করি মোরালেস বুঝি, কিন্তু এটাকে একটা ন্যারেটিভ তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। 2 নম্বর হলো যে এই কিছু কিছু অভিযান, কিছু কিছু মামলা মোকদ্দমা ইদানিং হচ্ছে সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এবং 2-4 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। তারপরে যেমন নারায়ণগঞ্জে জাকির খান, এরকম কিছু বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তাদের বিভিন্ন হাঁটাচলা, কথাবার্তা, এগুলোকে ট্রল করা হচ্ছে যে এই বিএনপি একটা এরকম দল, এই নেতারা এরকম করে জনমানসে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করা হচ্ছে। আর এই যে এহসানুল হক মিলন সাহেবের মতো একজন ক্লিন ইমেজের মানুষকে এয়ারপোর্টে যে নাজেহাল করা হলো, নাস্তানাবুদ করা হলো বা তাকে ফেরত পাঠানো হলো, এটার মাধ্যমে বিএনপির অন্যান্য নেতাদেরকে যে রেড সিগন্যাল দেওয়া হলো, আমি নিশ্চিত যে এহসানুল হক মিলনের এই ঘটনায় তারেক রহমান একটা ভালো মেসেজ পেয়ে গেছেন। আর মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির যত শীর্ষ নেতা রয়েছেন, যেমন মির্জা আব্বাস, তাকে অলমোস্ট এভরি মান্থ সিঙ্গাপুর যেতে হয় তার শরীর চেক আপ করার জন্য। তো তিনি ভয় পেয়ে যাবেন যে মিলনের সঙ্গে যদি এই ঘটনা ঘটে তা মির্জা আব্বাস সাহেবের সাথে কেন ঘটবে না, এই কথা ভেবে মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস, তাদের গিয়ে দেখবেন যে টেম্পারেচার বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে। অন্যান্য যারা নিয়মিত দেশের বাইরে যান তাদের চিন্তা বেড়ে গেছে। আর যারা সাধারণ নেতাকর্মী, এই গত 14 মাস ধরে তারা ধরে নিয়েছেন ক্ষমতায় আসবেন, তারাই সব কিছু চালাচ্ছেন, থানা তাদের কথা মতো চলে, প্রশাসন তাদের কথা মতো চলে, ডিসিএসপি তাদের কথা মতো চলে। এখন এই ঘটনার পরে কালকে থেকে দেখবেন যে ডিসিএসপি তাদের কথা শুনছে না, ওসি এখন তাদের দিকে তাকিয়ে তাকিয়ে তোমরা কি হে বাপু, কী জন্য এসেছো গো, এ ধরনের কথা তাদেরকে জিজ্ঞাসা করবে। এর ফলে নির্বাচনের আগেই বিএনপির জন্য আর অনেকগুলো নির্বাচন হয়ে গেল, এবং সেই নির্বাচনে কিভাবে ম্যাটিকুলাসলি তাদেরকে পরাজিত করা হলো। আপনি সেটা ডাকসু ধরেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধরেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ধরেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে, এইটা হলো ডাইরেক্ট নির্বাচন। এর বাইরে এই যে জুলাই সনদের স্বাক্ষর, তারপরে জুলাই সনদ ঘোষণা, এই অনুষ্ঠানগুলোতে বিএনপির অংশগ্রহণ, তারপরে গত 1 বছর ধরে বা 8 মাস ধরে ঐক্যমত্য কমিশনে বিএনপিকে নাকে দড়ি দিয়ে যেভাবে আনা হলো, হাস্তা নাস্তা করা হলো, যখন যেভাবে ইচ্ছা সেভাবে তাদেরকে রাজি করানো হলো, খুশি করানো হলো, তাদেরকে নাকে খত দেওয়ানো হলো, এবং বিএনপি সবার মানে মন রক্ষা করে সবাইকে খুশি করে এখানে এই একটা নির্বাচনের দিকে সবাইকে ধাবিত করার, ফেব্রুয়ারি মাসের দিকে সবাইকে ধাবিত করার যে চেষ্টা করেছে সেটা আমার কাছে মনে হচ্ছে মুখ থুবড়ে পড়েছে। এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস, যদি 15 তারিখ হয় 3.5 মাস, 3.5 মাস দরকার নাই, 3.5 মিনিট সময় রাজনীতির জন্য বিরাট একটা বিষয়। আমরা জানি দিল্লি বহুত দূর হয়, দিল্লি অনেক দূর, কাজেই
আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যদি কেবলই মাত্র তাদের যে ফোকাস নির্বাচনের দিকে রাখে আর তাদের বিশ্বাস যে তারা নির্বাচন হলেই পাশ করবে এই জায়গাতে রাখে, তাহলে এখন যে দুর্ভোগ দুর্দশাগুলো বিএনপির ক্ষেত্রে ঘটছে এটা একের পর এক ঘটতে থাকবে। আর বিএনপি যদি নির্বাচনকে আলাদা করে আর তার সঙ্গে সঙ্গে রাজনীতিকে আলাদা করে, ৩ নম্বরে তাদের প্রতিপক্ষকে চিহ্নিত করে, ৪ নম্বর হলেও যে সে কার সঙ্গে লড়াই করবে, কার সঙ্গে দেখা করতে যাবে আর কাকে ডেকে পাঠাবে, এই বিষয়গুলো মানে তাকে নির্ধারণ করতে হবে। আগে বিএনপিকে জানতে হবে, নো দাই সেলফ, নিজেদেরকে চিনতে হবে। সে কি জনাব তারেক রহমান, কি জনাব নুরুল হক নুরু, জুনায়েদ সাকি, তারপর জামাতের ডক্টর মাসুদ, তারপরে আমজনতা পার্টি বা আমজনতা পার্টি জনাব তারেক রহমান তার সমপর্যায়ের কিনা, এটা তারেক রহমান সাহেব এবং বিএনপি নেতাকর্মীদেরকে ভাবতে হবে ব্যক্তি পর্যায়ে। ২ নম্বর হলো দল হিসেবে বিএনপি, এই যে ছোট ছোট যে রাজনৈতিক দল যাদের পিছনে ঘুরছে, যাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করছে, এটা বিএনপির জন্য শোভনীয় কিনা, লাভজনক কিনা, বা এটা আদৌ দরকার আছে কিনা। যদি বিএনপি তার নিজস্ব শক্তিমত্তা ঠিক রাখতে পারে, একটা সোজা হিসাব বলি, এবং সে যদি একা নির্বাচন করে ৩০০ আসনে তার প্রার্থী দেয়, এমনকি সে যদি বলে নিজের প্রার্থীদেরকে উন্মুক্ত করে দেয় যে আমি নমিনেশন অমুক পাবে আর স্বতন্ত্র যে পাশ করে আসবে সেও আমার, নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে দেয়, বিশ্বাস করেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং আওয়ামী লীগ ২ চোখে মানে ধোঁয়া দেখবে। বাংলাদেশের অস্থির রাজনীতিতে প্রতিনিয়ত নিউ ডাইমেনশন হচ্ছে। বিএনপি কি সত্যি সত্যি কুলহারা হয়ে গেল? সাংবাদিক মাসুদ কামালের ভাষায় মাইনকা চিপায় পড়ে গেল? এরকম বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে খুবই সংক্ষেপে কিছু কথা বলবো। আপনারা সবাই অবহিত আছেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে একটি সহিংস আন্দোলনের মধ্য থেকে সরিয়ে দেওয়ার পরে ক্ষমতায় যাবার যে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অনেক কিছু ছাড় দিয়ে, এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে প্রশ্নে যেগুলো গুরুত্বপূর্ণ সে বিষয়গুলোকে আপোস করে কে দ্রুত ক্ষমতায় যাবে এই কম্পিটিশন হচ্ছে। আমি বেশ কিছুদিন পূর্বে আমার একটা ভিডিও কন্টেন্টসে বলেছিলাম, বিএনপি ক্ষমতার কাছাকাছি যেও এখন যোজন যোজন দূরে। এটা নিয়ে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষীরা, কর্মীরা নানা রকম বিরূপ মন্তব্য করেছিলেন। আমি সেখানে বিভিন্ন সমীকরণ, মেরুকরণের তথ্য উপাত্ত দিয়ে কথা বলেছিলাম। এখন কি পরিস্থিতি দৃশ্যমান হচ্ছে? বিএনপি নেতার বাড়ি ঘেরাও করে অস্ত্র উদ্ধারের অভিযানের খবর ফলাও করে সমস্ত গণমাধ্যমে এসেছে। বিএনপির একজন কম্পারেটিভলি ক্লিন ইমেজের নেতা, সাবেক প্রতিমন্ত্রী, তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর একজন গুরুত্বপূর্ণ নেতা, সাবেক মন্ত্রী, তাকেও জানিয়ে দেওয়া হয়েছে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না, আপনার ব্যাপারে গোপনে নিষেধাজ্ঞা দেওয়া আছে। 2 মন্ত্রীর এই পরিস্থিতি। আরো বেশ কিছু নেতা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে নানা অজুহাতে। অভিযোগ রয়েছে যে সকল অজুহাতে গ্রেপ্তার করা হয়েছে এর অনেকটাই নাকি সঠিক না, বানোয়াট। এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে খুব শিগগিরই বিএনপির তৈরি করা অপারেশন ক্লিন হার্টের মতো অঘোষিত আরেকটি অপারেশন শুরু হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশনের কোনো নতুন অবকাশ নাই, কারণ অপারেশন ডেভিল হার্টের নামে ডেভিল হার্ট বিভিন্ন রকম অজুহাতে বিভিন্ন রকম ভাবে হয়েছে, চলছে। বিএনপি একটু ফুরফুরে মেজাজে ছিল, ভাবটা যেন ক্ষমতায়, এবং শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর তো তেমনটাই আচরণ করেছে বিএনপি। রাস্তাঘাট, হাট বাজার, বাসের স্ট্যান্ড থেকে শুরু করে ইজারা, বাজার, বিভিন্ন প্রতিষ্ঠানের গভর্নিং বডি নানাভাবে দখল করা, আওয়ামী লীগ এবং
আওয়ামী লীগ অ্যালায়েন্সের নেতৃবৃন্দর ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, নানাভাবে মব সন্ত্রাস করে চাঁদাবাজি করা, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা, এমন অনেকগুলো ঘটনা বিএনপি করার কারণে জনগণের কাছে একটা মেসেজ চলে গেছে, যে মেসেজটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর। মেসেজটা এরকম: ক্ষমতায় আসার পূর্বে এই অবস্থা, ক্ষমতায় আসলে কি করবে। সে কারণে আন্দোলন হয় ক্ষমতাসীনদের ক্ষমতাচ্যুত করার জন্য, আর বিএনপির বিরুদ্ধে জনগণের ভিতরে আন্দোলন হয়েছে ক্ষমতায় যাতে যেতে না পারে সেজন্য ভিতরে ভেতরে আন্দোলন অনেক জায়গায় বহিঃপ্রকাশ হয়ে গেছে। তার সঙ্গে যুক্ত হয়েছিল জামাত এবং বিএনপির দুইটা শাখায় দুই রকম ধরনের তারা ছিল এক সময়, সেটা পাল্টে গিয়ে হলো এমন, জামাত এবং এনসিপি প্রচন্ড প্রচার শুরু করে দিল। তাদের ভাষায় এক স্বৈরাচারকে সরিয়ে আর এক স্বৈরাচারকে বসাবার জন্য আন্দোলন করিনি। কেউ কেউ স্লোগান দিল, টাকা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে। পাথর দিয়ে প্রস্তর যুগের নির্মমতাকে বেশ ফোকাসে নিয়ে আসা হয়েছিল। এই ঘটনা শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে, আমার নিজ জেলা পিরোজপুরে যে বর্বরতা, নৃশংসতা, নারকীয়তা, লুটপাট, চাঁদাবাজি হয়েছে, সে দায়ও কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আমার নিজের বাড়ি প্রকাশ্যে থানা সদরে লুটপাট করে বড় বড় পরিবহনে করে নিয়ে যারা গিয়েছেন, আমার বাড়িতে, বাড়ির পাশে লাগানো সিসিটিভি ক্যামেরায় সমস্ত মনিটর করা রয়েছে। আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান ছিল, তার বাড়ি পুলিশের উপস্থিতিতে লুটপাট করে মালামাল নিয়ে যাওয়া এবং ভাঙচুর করে শেষ পর্যন্ত গ্রিল খুলে নেওয়া। আমার আর এক ভাইয়ের বাড়ি দখল করে সেখানে এখন বিএনপির লোকেরা বসবাস করছে। আমার জেলা সদরে জেলা আওয়ামী লীগের সভাপতি, দুইবারের সাবেক এমপি, তার নিজের বাড়ি, তার ছোট ভাই পিরোজপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, তার বাড়ি, তাদের অপর ভাইয়ের বাড়ি, জেলা যুবলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান ফুলুর বাড়ি, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেনের বাড়ি, জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের বাড়ি থেকে শুরু করে এমন নৈরাজ্যকর ভাবে লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে নৃশংস বর্বরতা দেখানো হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা, পাকিস্তান আমলেও এমন বর্বরতা দেখা যায়নি। এখন ডিজিটাল যুগ, যারা যারা এসব করেছেন সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহে রয়েছে, প্রয়োজনের সময় সেটা হয়তো ব্যবহৃত হবে। তার চেয়ে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হল, সরকারের 3টি গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, এই সমস্ত ঘটনার উপরে রিপোর্ট করে রেখেছে। সেই রিপোর্টে ভয়ঙ্কর সব তথ্য এবং বাস্তব তথ্য ফুটে উঠেছে। হয়তো এখন অ্যাকশন হবে না, কিছুদিন পরে হবে, না হয় আর কিছুদিন পরে হবে। একটা গল্প বলি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা, তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাকে বলছিলেন, আমরা তো এখন ক্ষমতায়, আমাদের পিছনে কেন এনএসআই, ডিজিএফআই ইত্যাদি ইত্যাদি এর লেগে আছে। উনি বলেছিলেন, ওদের কাজ ওরা করবে, এখন তোমরা ক্ষমতায় আছো, তোমাদের বিরুদ্ধে অ্যাকশন হবে না, সময় মতো গুলো ব্যবহৃত হবে। যারা নৈরাজ্যকর পরিস্থিতি বিএনপি, জামাত, এনসিপি করেছেন, তাদের সমস্ত তথ্যপত্র শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে আছে তাই নয়, সরকারি গোয়েন্দা সংস্থা সে রিপোর্টগুলো সাবমিট করে রাখছে। আমার একটা রিপোর্ট দেখার সুযোগ হয়েছে গোয়েন্দা সংস্থার, বেশ বেদনার্ত হৃদয়ে দেখলেও আমি খুব খুশি হয়েছি যে ভয়ঙ্কর সব তথ্য উঠেছে। কিভাবে চাঁদা আদায় করা হয়, চাঁদা কিভাবে ভাগ করা হয়, কিভাবে মামলা দেওয়া হচ্ছে, কোন কর্মকর্তা, জামাতের সম্ভাব্য প্রার্থী, বিএনপির সম্ভাব্য প্রার্থী, জামাত বিএনপির কোন কোন নেতা থানায় তদবির করতেছেন, কোন কোন নাম ঢুকাতে হবে, এ সকল বিষয়গুলো সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যাই হোক, সেটা আরেকটি প্রসঙ্গ। আমি মূল যে কথায় আসছিলাম,
এনসিপির মতো সংগঠন বলছে কামিন নামায় সই করেছেন, সরা পড়েছেন, বাসর করবেন না কেন? বিএনপিকে কোন পর্যায়ে নিয়ে গেছে? এমন নিকৃষ্ট ভাবে, এত নিম্নমানের উদাহরণ দিয়ে বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। জামাত ইসলাম পরিষ্কারভাবে বলে দিয়েছে এটা হবে না, এটা হবে, এটা হবে। ক্ষমতাসীনদের দল অর্থাৎ ইউনূসের দল, তারা জোট পাকিয়ে কিভাবে নির্বাচন পিছানো যায়, কিভাবে অস্থিতিশীলতা দেখিয়ে বলে এখন নির্বাচনের পরিস্থিতি নাই, করা যাবে না, সব কিন্তু মেটিকুলাস ডিজাইনে করা হচ্ছে। তাদের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা তারা ঠিকঠাক মতো করছেন। বিএনপি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য কোন বিদেশ থেকে আনা ভাড়াটিয়া ডক্টর আলী রিয়াজ যে বাংলাদেশের নাগরিকই না, তার পিছনে গিয়ে ধর্ণা দেয় বড় ব্যাগ নিয়ে সালাউদ্দিন সাহেব সহ অন্যান্যরা। মাহমুদুর রহমান মান্নাদের মতো পরিচ্ছন্ন রাজনীতিক ব্যক্তিরা, টকশোতে গিয়ে কথা বলা জুনায়েদ সাকিরা, তাত্ত্বিক কথা বলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকরা সহ অন্যান্যরা সবাই ধর্ণা দিয়েছে কার কাছে? আমেরিকা থেকে আসা এক লোক যে বাংলাদেশের প্রিয় জন্মভূমির নাগরিকত্ব ছেড়ে চলে গেছে, তার কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে আমাদের এই দয়াটা শোনেন, আমাকে এইটা শোনেন, এইটা রাখেন প্লিজ, এইটা নোট অফ ডিসেন্ট। কি করুণা ভিক্ষা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। শেষ রক্ষা হলো না। এখন বিএনপি বলছে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা নাকি প্রতারণার শিকার। প্রতারণার শিকার সেদিনই হয়েছেন যেদিন অবৈধ ক্ষমতা দখলদারকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন। প্রতারণার শিকারের কথা মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ তিনি। এখন একুল অকুল দুকুল হারানো অবস্থা তাদের। কুলহারা কলঙ্কিনীর মতো হয়ে গেছেন, মাইনকা চিপায় পড়ছেন। বিএনপিকে ন্যূনতম ছাড় জামাত এবং ইউনূস দেবে না। এনসিপি জামাতের তৈরি করা সংগঠন। কারাগারে থাকা অবস্থায় জামাতের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব সাবেক এমপি গোলাম মাওলা রনিকে বলেছিলেন ওই নাহিদ অর্থাৎ জামাত এনসিপির প্রধান ও আমাদের তৈরি, আমরাই তাকে গ্রহণ আপ করেছি। বিবিসির সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় তাহের সাহেব পরিষ্কারভাবে বলছেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা ছিল জামাত শিবিরের আন্দোলন। আমরা নামটা ব্যবহার করিনি, তাহলে ওই বাম ধারার কিছু লোক টোকেদের রিজার্ভেশন আছে, ঝামেলা করবে, এই জন্য আমরাই করেছি। ইউনূস বলেছেন ক্লিন্টন ফাউন্ডেশনে মেটিকুলাস ডিজাইনে সবকিছু করেছি, এটা হঠাৎ কিছু না। জামাতের ইউরোপের মুখপাত্র রব মোল্লা সাহেব ইউকের একটা টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে বলছেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বড় ক্রেডিট ডক্টর ইউনূসের। জানতে চাইলেন সঞ্চালক কেন, কিভাবে? বললেন লবিস্ট ফার্ম নিয়োগ করা, লবিস্ট ফার্মের সমস্ত টাকা পয়সা দেওয়া, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্ব শক্তিকে কাজে লাগানো, বাংলাদেশে টাকা পয়সা দেওয়া, এটা ডক্টর ইউনূস দিয়েছেন। এই কথাগুলো শেখ হাসিনা বিভিন্ন সময় বলতেন। তথাকথিত প্রগতিশীলরা বলতেন না না, এগুলো হচ্ছে শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য একটা অজুহাত। হিসাব মিলেছে। শেখ হাসিনা কোনো আপোষ করতে চাননি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো দিয়ে মুসলিকা দিয়ে ক্ষমতায় থাকতে চাননি। দ্রুতগতিতে ক্ষমতায় যেতে অনেক ছাড় বিএনপি দিয়েছেন। লন্ডনে ইউনূস এলে তার সঙ্গে গোপন বৈঠক করার পরে বিএনপির যারা একটু সোচ্চার ছিলেন, গয়েশ্বর রায়, মির্জা আব্বাস সহ সবার মুখে কস্টেপ মেরে দিয়েছেন তারেক রহমান। কোনো কথা বলবেন না। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাইনাস করে জিয়া পরিবারের আত্মীয় এবং ক্ষমতার প্রভাবান্বিত সালাউদ্দিন সাহেবকে দায়িত্ব দিয়েছেন সবকিছু দেখভাল করার। কদিন আগে দেখলাম ডক্টর মঈন খান কি যেন বলতে চাচ্ছিলেন সাংবাদিকদের, সালাউদ্দিন সাহেব তাকে থামিয়ে দিয়ে নিজেই বললেন
এখন সেই সালাউদ্দিনই বলছেন যে আমাদের স্বাক্ষর করা কাগজ সরিয়ে ফেলা হয়েছে, বিএনপিকে মাইনাস করা হবে, শুধু মাইনাস না, মাইনাসের সর্বশেষ সীমায় নিয়ে যাওয়া হবে। এক হলো শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর লুটপাট, ভয়ঙ্কর নৈরাজ্য, সহিংসতা, মব সন্ত্রাসের কারণে বিএনপি জনগণের কাছে অপমানিত হয়ে গেছে, আর দ্রুততার সঙ্গে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার পথে বিষাক্ত কাঁটা বসিয়ে দিয়েছে তাদের একসময়ের আপনজন জামাত, এনসিপি। তাদের ফাঁদে পা দিয়ে বিএনপি এখন সবকুলহারা অবস্থায়, এবং এটা আরো দৃশ্যমান হবে খুব শিগগিরই। আজ আমি যাদের সামনে এই কথা বলছি তারা দেখবেন আমার এই অ্যানালাইসিসের যে সকল ভিত্তি আছে সেই ভিত্তি স্বল্প এই ভিডিও কন্টেন্টসে বলা সম্ভব নয়, তবে আমি নিশ্চিতভাবে আপনাদের তথ্য দিচ্ছি, বিএনপিকে রাস্তায় বিষাক্ত কাঁটাবিদ্ধ অবস্থার ভিতরে ফেলার জন্য যা কিছু করার দরকার সে ব্যবস্থা পরিকল্পিতভাবে একটা সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্য থেকে অন আফটার অ্যানাদার করা হচ্ছে। এই জামায়াতের মতো দলগুলো যারা একটা সিটও পাবে না তারা শুধু এই পিআর পিআর বলছে, এবং বিএনপির নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি তারেক রহমানও পিআর পদ্ধতির বিষয়ে অনেকবার কথা বলেছেন। তিনি বলেছেন এই পিআর পদ্ধতি নাকি ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দ ক্রমাগত বলতে থাকেন যে এই পিআর নিয়ে যে জামায়াতে ইসলামীর দাবি সেটা হচ্ছে আসলে নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র। সেপ্টেম্বর মাসে এসে কিন্তু জামায়াতে ইসলামী আন্দোলনে যাওয়ার রাজপথে, মানে তখনও আলী রিয়াজের দরবারে চলছে আলোচনা, ঐকমত্যর প্রচেষ্টা চলছে, জুলাই সনদের খসড়া তৈরি হচ্ছে, রাজনৈতিক দলগুলো নিয়মিত বসছেন সেই দরবারে, কিন্তু জামায়াতে ইসলামী 8টি দলকে নিয়ে তখন যুবপথ আন্দোলনে গেল এবং তাদের মূল দাবি ছিল পিআর পদ্ধতির নির্বাচন নিশ্চিত করতে হবে, এবং মনে রাখবেন সেটা কিন্তু নিম্নকক্ষে। এবং সেই মানে 8টি দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যোগ দেবে কি দেবে না এই নিয়ে নানা রকম উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত এনসিপি যোগ দেয় না, কারণ এনসিপি কিছুতেই জামাত ঘেঁষা হিসেবে এই তরুণেরা নিজেদেরকে কোনোভাবে পরিচিত করতে পারেন না। আর তাদেরও প্রত্যাশা শেষ পর্যন্ত বিএনপির নমিনেশনে বা বিএনপির কাছ থেকে যদি কিছু আসন নিশ্চিত করা যায়, মানে কেউ ঠিক বিএনপিকে ঘাটাতে চান না সেভাবে, কাজেই তারাও শেষ পর্যন্ত জামাতের সাথে সেই আন্দোলনে যান না। কিন্তু জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা রাজপথে নামে সেপ্টেম্বরে ঘোষণা দিয়ে, এবং তাদের সঙ্গে মামুনুল হকের, মানে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের দল, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরো বেশ কয়েকটি ইসলামী দল সংযুক্ত হয়, যারা সকলে বলেন যে তারা যুগপথ আন্দোলনে নেমেছেন। জামায়াত ইসলামী মূল দুটো দাবি করে, এক, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশও বারবার এটা বলে। জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তো রীতিমতো বলেন যে যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি না পায় তাহলে তিনি ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করবেন, কারণ তাহলে এত সময় নষ্ট হলো কি করে, এবং কিছুতেই তারা 72-এর সংবিধানের অধীনে নির্বাচনে যাবেন না, কাজেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন দিতে হবে। আর তাদের আরো বড় দাবি, সেই জুলাই সনদের মাধ্যমে ভিত্তি পাবে হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন, সেই পদ্ধতিতে নির্বাচনে যেতে হবে। কি বিস্ময়কর দেখেন, জামায়াতে ইসলামী কিন্তু যখন জুলাই সনদ স্বাক্ষর করলো তখন তাকে মেনে নিতে হলো যে জুলাই সনদে পিআর পদ্ধতির নির্বাচন নাই। জামায়াতে ইসলামীর জন্য একে কি আপনি একটা বিরাট আপোষ বলবেন? কোন প্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে এই বিরাট দলটি, যারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সর্ববৃহৎ প্রতিপক্ষ হয়ে উঠেছে, সেই দলটি কোন সূত্রে, কোন আশ্বাসে এই বিষয়টি মেনে নিল যে পিআর পদ্ধতির নির্বাচন আর হবে না নিম্নকক্ষে, কিন্তু তারা জুলাই সনদ গিয়ে হাসি মুখে স্বাক্ষর করলো ঠিক বিএনপির মতোই। আর
তখন নাহিদ ইসলামরা, জাতীয় নাগরিক পার্টি, যারা সই করলো না, কারণ জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়টি নিশ্চিত না হয়ে তারা সই করতে রাজি হলো না, তারা তখন বলে বসলো এই অক্টোবর মাসে যখন জুলাই সনদটি স্বাক্ষরিত হলো 17 তারিখ, তখন তারা বলে বসলো যে জামায়াতে ইসলামীর এটা একটা নাশকতা ছিল। সংস্কার প্রস্তাবের মূল আলোচনাটা সারাক্ষণ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, পিয়ার পদ্ধতি, এই নিয়ে আলোচনাটাকে রেখে শেষ পর্যন্ত জুলাই সনদটিতে এসব না পেয়েও তারা স্বাক্ষর করার মাধ্যমে এটা বুঝিয়েছে যে তাদের এই দাবিটার মধ্যেও কোনো মানে তাদের তেমন জোরালো দাবি ছিল না, এটা একটা সময় নষ্ট বা এটা একটা নাশকতা ছিল। তাই বুঝেছি আমি নাহিদ ইসলামের ওই কথায় জামায়াতে ইসলামী খুব চেতে উঠল বটে। মিয়া গোলাম পারোয়ার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, তিনি বলে বসলেন যে এনসিপি মানে জন্ম নিয়েই বাপের বিরুদ্ধে কথা বলছে, কারণ তারা জানেন যে এই নেতৃবৃন্দকে, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের অনেককেই ছাত্র শিবির তৈরি করে দিয়েছে, বেশিরভাগকেই, এবং অনেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ এক রকমের পৃষ্ঠপোষকতায় সমর্থনে তারা তৈরি হয়েছেন, নেতা হয়েছেন। কাজে জামাত সেই উত্তর দিল বটে, কিন্তু জামায়াতে ইসলামী এখন পর্যন্ত পরিষ্কার করলো না যে কোন অবস্থায়, কোন প্রেক্ষিতে, কোন আশ্বাসে, আমি বারবার আশ্বাস শব্দটা ব্যবহার করছি, কারণ রাজনীতিতে কিছু না পেয়ে তো কোনো দল আপোষ করে না। জামায়াতে ইসলামী কোন আশ্বাসে এই পিয়ার ছাড়া, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়াও নির্বাচনে রাজি হলো? তবে জুলাই সনদ স্বাক্ষর করার পরেও তারা আবার মনে করিয়ে দিল যে আইনি ভিত্তি না দিলে, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে তারা ক্ষুব্ধ হচ্ছে, এবং সেখানে গিয়ে আবারও জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীর মতামতে একটা ঐক্য হলো, যেখানে দুদলই জুলাই সনদের আইনি ভিত্তির দাবিটিকে সামনে নিয়ে এলো, এবং আলী রিয়াজ এই সময়টায় এমন একটা বাস্তবায়ন আদেশ খসড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দিলেন, যেখানে তিনি সরাসরি বললেন গণভোট হতে হবে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে। যেই দাবিটা কিন্তু জোরালো দাবি ছিল জামায়াতে ইসলামী এবং এনসিপির, এবং এনসিপির যে দাবি গণপরিষদ নির্বাচন আগে করে একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করতে হবে, সেইটাও রইল আলী রিয়াজের প্রস্তাবে। আলী রিয়াজ বললেন আগামী সংসদ নির্বাচন থেকে সাংবিধানিক সংস্কার কমিটি গঠন করে এরা এই সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করে নেবেন, এবং যদি গ্রহণ না করে নতুন সংসদ, তাহলে 270 দিনের মধ্যে অটোমেটিক্যালি সনদের ওই প্রস্তাবগুলো 48টি সংস্কার প্রস্তাব সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর দেখেন এখন জামায়াতে ইসলামী বলছে যে গণভোটটা, সেটাও কিন্তু তাদের পুরনো দাবি, গণভোটটা হতে হবে সংসদ নির্বাচনের আগে, এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে যে গণভোট হতে হবে সেটাও তারা বহু মাস ধরে বলে আসছে। এমনকি রাস্তায় যে নেমেছিল তার মধ্যে যা যা দাবির কথা তারা বলেছিল, সেই দাবিগুলোর মধ্যেও কিন্তু এই গণভোট প্রসঙ্গও ছিল। এখন তারা বলে দিয়েছে তারা নভেম্বরে গণভোট চায়। এখন জামায়াতে ইসলামী বলছে এজন্য তারা রাজপথে আন্দোলনে যাবে, কারণ এখন তারা বুঝতে পারছে বিএনপি কিছুতেই গণভোট নভেম্বরে মানে সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানে রাজি হচ্ছে না, এবং তারা মনে করছে সরকারের সঙ্গে বিএনপির একটা আপোষ রফা হয়ে গেছে, যার প্রেক্ষিতে নির্বাচনের দিনেই অর্থাৎ ফেব্রুয়ারিতেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচন আর গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। প্রথম আলোর মতো অনেক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম লেখা শুরু করেছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকেও নাকি এই আলোচনাটাই হয়েছে, যে প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত ফয়সালা দেবেন যে ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। এবং আমরা গত আগস্টে 2024 আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে দেখছি শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা একটা সিদ্ধান্ত নেন এবং সকল দল সেটা বেশ সুবোধ বালকের মতো মেনে নেয়। তো জামায়াতে ইসলামীর একেবারে আমির, মানে আবারও যিনি নির্বাচিত হলেন ডাক্তার শফিকুর রহমান, সেই আমির পর্যন্ত বলেছেন গণভোট আগে অনুষ্ঠিত না হলে জুলাই সনদ তো আইনি ভিত্তিই পাবে না, তাহলে সংসদ নির্বাচনটা কোন ভিত্তির উপরে অনুষ্ঠিত হবে? কাজেই এই অবস্থায় গণভোটটা অর্থহীন হয়ে পড়বে এবং কোনো গুরুত্বও পাবে না সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হলে। কিন্তু শেষ পর্যন্ত রাজপথে আন্দোলন করে কি গণভোট নভেম্বরে এই দাবি আদায় করতে পারবে জামায়াতে ইসলামী? জামায়াতে ইসলামীকে আদৌ সেটা চায়, নাকি জামায়াতে ইসলামী আসলে
অন্য কোনো আশ্বাস পেতে চাইছে। মনে করে দেখুন, সেপ্টেম্বরে যখন সৈয়দ মোহাম্মদ তাহের আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিজনেস ক্লাসে চড়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গেলেন, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকার বেরিয়ে এলো ভারতীয় এক পত্রিকায়। তিনি গুলশানের কার্যালয়ে বসে দিয়েছেন সেসব ছবি সহ, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টতই বলেছিলেন যে জামায়াতে ইসলামী তাদের কাছে 30টা আসন চেয়েছে, কিন্তু তারা এর চেয়ে অনেক কম আসন প্রস্তাব করায় এই আলোচনাটা আর দানা বাঁধেনি। এবং বিএনপি বলছে না না, আমরা এর বেশি আসন দিতে পারবো না, কারণ বিএনপির মূল চাওয়া সংসদ নির্বাচনের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এককভাবে ক্ষমতাটা নিশ্চিত করা। এই যে ভাগাভাগির সরকারটা চলছে, এর একটা অবসান ঘটানো গত আগস্ট থেকে। কারণ তারা শেখ হাসিনার পতন মাত্র তাদের প্রত্যাশা ছিল তাদের একক সংখ্যাগরিষ্ঠতার সরকারে তারা একটা একক সরকার পরিচালনা করতে হবে, কিন্তু তাদের ভাগ দিতে হচ্ছে ছাত্রদের, তাদের ভাগ দিতে হচ্ছে, ভাগাভাগি করতে হচ্ছে, আপোস রফা করতে হচ্ছে, জবাবদিহি করতে হচ্ছে জামায়াতে ইসলামীর সঙ্গেও। এর অবসান চায় তারা। কাজে তারা ভাবছে সংসদ নির্বাচনে যদি তা কোনো আসনই না দেওয়া যায় জামায়াতে ইসলামীকে, তাহলে তাদের সংখ্যাগরিষ্ঠতা আরো পোক্ত হয়। কিন্তু জামায়াতে ইসলামীর আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবিটা আসলে কি? সংসদে তাদের প্রতিনিধিত্ব, একটা সম্মানজনক প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটা পথ বের করা। তো জামায়াতে ইসলামী এবার যদি সংসদ নির্বাচন হওয়ার পর কোনো প্রতিনিধিত্ব, সম্মানজনক প্রতিনিধিত্ব, অন্তত 30টি আসনের প্রতিনিধিত্ব নিশ্চিত না করতে পারে, তাহলে এই এত বছর পর, স্বাধীনতার পর প্রথমবারের মতো জামায়াতে ইসলামী রাজনীতিতে যে এত বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠল, সেটা কি তারা আর বজায় রাখতে পারবে? বিজয়ের এত কাছে পৌঁছে, চূড়ান্ত বিজয়, চূড়ান্ত ভাবে একটা প্রকাশ্য রাজনীতি করবার যে অবস্থান, গ্রহণযোগ্য রাজনীতির যে পরিপ্রেক্ষিত তারা তৈরি করেছে, সেই জায়গাটা কি তারা সত্যি ছেড়ে দেবে? সংসদ নির্বাচনে কোনো প্রতিনিধিত্ব নিশ্চিত না করে সংসদ নির্বাচনে যেতে রাজি হয়ে? তাহলে বুঝে নিন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনে যখন ছাড় দিয়েছে জামায়াতে ইসলামী, আর হাসি মুখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, সৈয়দ মোহাম্মদ তাহের, মিয়া গোলাম পারোয়ার, ডক্টর মোহাম্মদ ইউনূসের দু কাঁধের বসে থেকে, মানে পেছনে বসে থেকে যখন স্বাক্ষর করেছেন জুলাই সনদ, তখন তো নিশ্চয়ই কোনো তরফে এই আশ্বাস জামায়াতে ইসলামীকে পেতে হয়েছে যে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন না হলেও তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এখন যখন জামায়াতে ইসলামী আবার গণভোটের, মানে নভেম্বরে গণভোটের গোঁ ধরে বসে আছে, তখন কি এমন ধারণা, রাজনৈতিক বিশ্লেষণ অস্বাভাবিক হবে বা বুঝতে অসুবিধা হবার কোনো কারণ আছে? এই বিশ্লেষণে পৌঁছতে অসুবিধা হওয়ার কোনো কারণ আছে যে আবার কোনো দর কষাকষি চলছে? মানে ওই যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদিও তিনি পরে সাক্ষাৎকার অস্বীকার করেছিলেন, কিন্তু এবং জামায়াতে ইসলামী প্রতিবাদ করেছিল যে কার কাছে জামায়াতে ইসলামী 30টা আসন চেয়েছিল, কিন্তু মনে রাখতে হবে ডাক্তার শফিকুর রহমান আর সৈয়দ মোহাম্মদ তাহের কিন্তু সেই মে মাসে গিয়ে খালেদা জিয়া, তারেক রহমানের সঙ্গে একসঙ্গে লন্ডন গিয়েও দেখা করে এসেছিলেন। তো এখন যখন গণভোটের দাবিতে তারা আবার আন্দোলনে যাওয়ার কথা বলছে, কিছুতেই মানবে না বলছেন, এবং ইউনূস সাহেব সময় ক্ষেপণ করছেন, তিনি তার ফাইনাল সিদ্ধান্তটা জানাচ্ছেন না, তখন কি বুঝতে অসুবিধা হয় যে দলগুলোর মধ্যে এক রকমের দর কষাকষি চলছে, আলাপ আলোচনা চলছে, সকলেই আগামী সংসদ নির্বাচনটা হয়ে গেলে ভাগের সরকারটা যাতে অব্যাহত রাখা যায় সেই ভাগাভাগি চাইছেন। জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম দেখলাম বলে দিয়েছেন সংবাদ মাধ্যমে, প্রথমে প্রথম আলোতে দুদিন আগে বেরোলো, আজ অন্যান্য পত্রিকাতেও দেখছিলাম বের হয়েছে যে তাদের কোনো অসুবিধা নাই, নভেম্বরে হলেও তারা গণভোটে রাজি, ভোটের দিনে হলেও তারা গণভোটে রাজি। তাদের একমাত্র দাবি ইউনূস সাহেব সই করবেন ওই জুলাই সনদ আদেশে। তার মানে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, তাদেরকে বুঝ দিচ্ছে কারা? তারাই বা এক রকমের তাদের আপোষহীন অবস্থান থেকে সরে আসছে কি প্রাপ্তির প্রত্যাশায়? আর জামায়াতে ইসলামী এতটা শক্ত অবস্থানে থেকে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের সংস্কারের দাবি থেকে সরে এলো, এখন তাকে যদি সত্যি, মানে
যেটা মনে হচ্ছে গণভোটের সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে সরে আসতে হয়, রাজপথে আন্দোলন করে আদায় করে নেবে বলার পরেও সে আন্দোলন থেকে সরে আসতে হয়, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রস্তাব অনুযায়ী সংসদ নির্বাচনের দিনেই গণভোট, যেটা বিএনপির দাবি, সেটা মেনে নিতে হয়। জামায়াতে ইসলামী সেটা কি তার পক্ষে কোনো প্রস্তাবনা ছাড়া, মানে আরো কটি আসন তার দিকে টেনে আনা ছাড়া রাজি হবে? আসলে নির্বাচনে আসন ভাগাভাগি চলছে, বিএনপিকে নানাভাবে বেকায়দায় ফেলে কোণঠাসা করে বিএনপির ওই যে স্বপ্নটা যে একক সংখ্যাগরিষ্ঠতায় এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে জিতে এসে, যে কথা মির্জা আব্বাস অনেক অনেক মাস আগে বলেছিলেন যে আমরা আসবো, এসব সংস্কার টংস্কার কিচ্ছু আর রাখবো না, আমরা এসে দেখব কোন সংস্কার করা যায় না, সেই একক সংখ্যাগরিষ্ঠতার যে সরকার গঠনের স্বপ্ন দেখছে, সেই একক সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করতে হলে বিএনপিকে, জামায়াতে ইসলামীকে তার প্রাপ্য প্রতিনিধিত্ব বুঝিয়ে দিতে হবে। আমার উপরে তিনি অসন্তুষ্ট, কারণ আমি তার ভীষণ রকমের সমালোচনা করেছি। আমি সেই সমালোচনা থেকে নিজেকে সরিয়েও নিচ্ছি না। সালাউদ্দিন আহমেদের স্থায়ী কমিটির সদস্য যেদিন লন্ডন বৈঠকে ফেব্রুয়ারি মাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সম্ভবত আমি যেটুকু শুনেছিলাম যে তিনি ওই সিদ্ধান্তের পক্ষে ছিলেন, আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। ওভারঅল পারফরমেন্স মন্দের ভালো হিসেবে তার একটা কনসিস্টেন্সি আছে। তিনি, আমি লক্ষ্য করছি, পরিশ্রম করছেন, দেখতে শুনতে ভালো, লেখাপড়াটা কিছু জানেন, করেন। অ্যারোগেন্সি আছে যেটা একদমই অ্যাকসেপ্টেবল নয়, বাংলাদেশের পলিটিক্যাল কালচারে তো নয়, অন্য কোনো কালচারে নয়। হ্যাঁ, তার সঙ্গে কোনো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক, কোনো দেশের সম্পর্ক নিয়ে আলোচনা আছে। সম্প্রতি দেখলাম নানা জায়গায় বিএনপি মহলে ভাইরাল হচ্ছে তার ছেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু তারপরও তার কথাবার্তা একটা রাজনৈতিক দলের, বিএনপির মতো দলের নেতাদের যেটা হওয়া উচিত সেটা এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার অনেক রকমের কারেকশন দরকার। এখন তিনি বলবেন তাকে আমি উপদেশ দেওয়ার কে? আমি উপদেশ দিই একজন নাগরিক হিসেবে, যেহেতু তিনি আমার দেশের রাজনীতি করেন। আমি উপদেশ দিই একজন সাংবাদিক হিসেবে, একজন গবেষক হিসেবে, এবং এটাই আমার কাজ। এবং এটা যতক্ষণ পর্যন্ত বিএনপি নেতৃত্ব অ্যাকসেপ্ট করতে না পারবে, তাদের জন্য সামনের দিনগুলো সুখকর হবে না। সো আমি বারবার মনে করি যে দেশের এই করুণ পরিস্থিতিতে, এই জটিল পরিস্থিতিতে একমাত্র সম্ভাবনা তারেক রহমান। তিনিই একমাত্র দেশের ভবিষ্যৎ হয়ে উঠতে পারেন, তিনিই একমাত্র দেশের হাল ধরতে পারেন। অনেক দুর্বলতা আছে তার, হয়তো অনেক সীমাবদ্ধতা তার হয়তো আছে, অনেক সমালোচনাও আছে, অনেক নিন্দাও আছে, অনেক কিছু প্রমাণ করা যায়নি। এবং দীর্ঘদিন তিনি যেহেতু এক্সাইলে আছেন, দেশ থেকে, গ্রাউন্ড রিয়ালিটি থেকে দূরে, বাট আমি যতটুকু জানি দেশের সঙ্গে তার পূর্ণ সংযোগ আছে। প্রতিদিন তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তিনি পরিশ্রম করতে পারেন। তিনি যখন দেশে ছিলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, সারা দেশ ঘুরে বেরিয়েছেন আমরা জানি। এখন পশ্চিমে থেকে আমি বিশ্বাস করতে চাই যে সেখানকার কালচার, সেখানকার রাজনীতি, ভ্যালুস, বিশেষ করে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো তিনি অর্জন করেছেন, কথাবার্তা সেটা প্রতিফলিত হয়। সো সেখান থেকে তিনি একমাত্র বিএনপির সম্ভাবনা। কিন্তু তাকে আসলে বিএনপি নিয়ে ভাবলে হবে না, তাকে দেশ নিয়ে ভাবতে হবে। যে মানুষ কেবল দলের মধ্যে সীমাবদ্ধ থাকে সে কোনোদিন দেশের নেতা হতে পারে না, আর যে কেবল মাত্র তার দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে সে কোনোদিন বৈশ্বিক ওয়ার্ল্ড লিডার হতে পারে না। এটা মিস্টার রহমানকে বুঝতে হবে। আমার কাছে পারসেপশন, আলোচনা শুনে যেমন হয়, তাকে তার ব্যক্তিগত স্টাফস কোয়ালিটি আরও উন্নত করতে হবে এবং তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। আমার পরিষ্কার কথা, তার পার্সোনাল স্টাফরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারবে না, কারণ তাকে মাথায় রাখতে হবে তার দলের নেতাকর্মীরা যা করবেন শেষ পর্যন্ত দায়টা তার পার্সোনাল স্টাফরা যা কিছুর সঙ্গে জড়িত হবেন সেগুলো যদি ঠিক না হয়, নেতিবাচক হয়, তার দায় তাকে নিতে হবে। আরেকটা বড় প্রবলেম বিএনপির, সেটা হচ্ছে যে বিএনপির নেতৃত্বের একটা বড় অংশ আসলে ইনভ্যালিড। এখন তাদের মাথা কাজ করে না, শরীর কাজ করে না,
বয়স হয়েছে, বয়স কাউকেই ক্ষমা করে না। আমারও বয়স হবে, আমারও বয়স হচ্ছে। প্রত্যেকটা মানুষের একটা সার্টেন স্টেজে রিটায়ারমেন্টে যাওয়া দরকার। বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেকে আছেন এখনো বেড রিডেন, তাদের কোনো ভূমিকা নেই, অনেকগুলো পদ খালি স্ট্যান্ডিং কমিটির। অনেকের মাথাই কাজ করে না, কথাবার্তা শুনলে বোঝা যায় শরীর চলে না। উইথ ডিউ রেসপেক্ট, আমি তাদের কাউকে অবহেলা করি, আমি বড়দের প্রতি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধাশীল। কিন্তু ভাই, আপনার দল রাজনীতি তো দেশের জন্যে, আপনি তো শুধুমাত্র আবেগ দিয়ে, বা এমনকি যেহেতু বিএনপি চেয়ারপারসন তাদেরকে ওই পদে বসিয়েছেন, তার জীবদ্দশায় তাদেরকে সরানো যাবে না, এই নীতি একদমই দলের জন্য ভালো না, দেশের জন্য ভালো না, এবং শেষ পর্যন্ত তারেক রহমানের জন্য ভালো না। আমি মনে করি মা ছেলে এটা বসে এখন ঠিক করা দরকার দ্রুততার সঙ্গে। বিএনপির জন্য একটা দক্ষ, শিক্ষিত, যোগ্য, স্মার্ট লিডারশিপ দরকার। তারেক রহমান যদি তার নিজের টিম সাজাতে না পারেন, টিম যাদেরকে নিয়ে তিনি সাজাচ্ছেন, আমি যেটুকু বুঝতে পারি সেটা নিয়ে তাকে আসলে চিন্তা ভাবনা করা উচিত। আমি মনে করি তিনি সবচেয়ে রিস্কি একটা পজিশনে আছেন, তার পার্সোনাল সিকিউরিটি থেকে পারফরমেন্সের যে রিস্ক সেখানেও, এবং এখানে আবেগ অনুভূতি, ওই শেখ হাসিনার স্টাইলে কে কবে তাকে কোন বাড়িতে তিনি দিল্লি থেকে প্রথমবারে আসার পরে ভাত খেয়েছিলেন, কে তাকে আশ্রয় দিয়েছিল, কে তার খোঁজ নিয়েছিল, কে তাকে সহায়তা করেছিল, এগুলো প্রতিদান দেবার অনেক রকমের সুযোগ আছে। সো প্রতিদান দেবার অনেক উপায় আছে মিস্টার রহমানের জন্য, তিনি সেভাবে প্রতিদান দেন। শেখ হাসিনার স্টাইলে এমপি বানিয়ে, মন্ত্রী বানিয়ে, রাষ্ট্রের সম্পদ লুট করতে দিয়ে প্রতিদান দেবার কোনো দরকার নেই। রাষ্ট্র ক্ষমতায় থাকলে অনেক উপায় আছে একজনকে হেল্প করার, আমি মনে করি যে সেটা তিনি করবেন। আমি সিনিয়র নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের অনেক অবদান আছে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির জন্য, কিন্তু প্রত্যেকটা মানুষেরই না একটা সার্টেন টাইমে গিয়ে অবসরে যাওয়া উচিত, তাতে অন্যদের তাদের প্রতি শ্রদ্ধা বাড়ায়। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, সময়টা বোঝা দরকার। আর সবচেয়ে বড় কথা, দেশ দল এখন যে ক্রাইসিসে, সেখানে তারেক রহমানের হাতটাকে অনেক বেশি শক্তিশালী করা দরকার। আমার কাছে মনে হয়েছে যে বিএনপির নেতৃত্ব আসলে তাকে সহযোগিতাটা করেননি, এত বছর তাকে সেইভাবে সহযোগিতা করেননি। তারা করলে চিত্রটা অন্যরকম হতো। তার অ্যাসপিরেশন আছে, তার ডেডিকেশন আছে, তারেক রহমানের চেষ্টাটা আছে, আমি দেখতে পাই, কিন্তু সেই সহযোগিতাটা তিনি পান না। এখন তাকেই ঠিক করতে হবে মিস্টার রহমানকে যে তিনি আসলে কি করবেন। অবশ্যই অভিজ্ঞদের একেবারে বাদ দেওয়া যাবে না, যদি তারা অ্যাক্টিভ থাকেন। তরুণদের সংমিশ্রণ করতে হবে, কিন্তু তরুণ মানে শুধু আমার প্রতি লয়াল সেরকম যেন না হয়। তাকে একটা দক্ষ, যোগ্য, বর্তমান সময়ের উপযোগী ক্যাবিনেটে করবার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। আমি বুঝি 300 নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা আছে, সেরকম লোক নেই। তার মধ্যে যতজন ভালো আনা যায়, এমনকি বিরোধী দল থেকেও যদি কোনো সুযোগ করে দেয়া যায় বা তাদের জন্য একটা স্পেস করে দেওয়া যায়, আকাঙ্ক্ষাটা যেন থাকে একটা ভালো রিচ পার্লামেন্ট হয়, এবং ক্যাবিনেটটা যেন দক্ষ লোকদের হয় যারা ডেলিভার করতে পারবে। এখানে কোনো পুরস্কার দেবার ব্যাপার নেই, সেটা তিনি মাথায় রাখবেন, আমি বিশ্বাস করতে চাই। আমাদের মূল কথা হচ্ছে যে বাংলাদেশের জন্যে, বাংলাদেশের এই মুহূর্তে তেমন কোনো নেতা নেই। বয়স, অভিজ্ঞতা, পরিশ্রম করবার সক্ষমতা সব কিছু মিলিয়ে তারেক রহমানের মধ্যে, এবং তার যে সমর্থক গোষ্ঠী, যে দল, সেটা আছে। যত সীমাবদ্ধতা, দুর্বলতা থাকুক না কেন, আমাদের সবার উচিত দেশে একটা আধুনিক বাংলাদেশ করবার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ করবার জন্য তাকে নিয়ে চেষ্টা করা। তিনি সফল না হলে তার দায়ভার তার, সেটা আমরা যারা বলছি বা যা আমরা চাইছি, এটা আমাদের আকাঙ্ক্ষার কথা, আমাদের নয়। এবং আমি বিশ্বাস করতে চাই যে তিনি পরিস্থিতিটা বুঝবেন, দেশের পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক রাজনীতি। আমি অনেকবার বলেছি যে আমি একজন পেশাদার সাংবাদিক, এবং আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা, ব্যবসায়িক স্বার্থ বাংলাদেশের সরকার কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই। অনেক যাচাই বাছাই ঘেটে ঘুটে দেখতে পারেন, এবং শেখ হাসিনার সরকার তো নানাভাবে সেগুলো দেখার চেষ্টা করেছে, খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কিছু করতে পারেনি।
কিন্তু যে সত্যগুলো বলছিলাম তাদের সরকারের সময়ে, যে ধারণাগুলো দেবার চেষ্টা করছিলাম, যেভাবে অ্যানালাইসিস করবার চেষ্টা করছিলাম, সেগুলো তারা একবারের জন্য আমলে নেননি। এবং সেগুলো করছিলাম বলেই আমার উপরে, আমার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপরে তারা চড়াও হয়েছিলেন। সৃষ্টিকর্তা আমাকে টিকিয়ে রেখেছেন এবং শেখ হাসিনার একটা করুণ পরিণতি বা তার সরকারের নির্মম পতন আমরা দেখতে পেলাম। বিএনপি যখন ক্ষমতায় ছিল একই কাজ আমি করেছি। তাদের অনেক ক্ষেত্রে পছন্দ হয়নি, তারাও ছোটখাটো যেভাবে পারেন সম্ভব ছিল ডিস্টার্ব করেছেন। জামায়াত তাদের সঙ্গে ছিল, আমার অনুষ্ঠানেও জামায়াত নেতারা এসেছেন, আমার অনুষ্ঠান তৃতীয় মাত্রায় এসেছেন, আমার সামাজিক অনুষ্ঠানে এসেছেন, পারিবারিক অনুষ্ঠানে এসেছেন, অন্যান্য দলের নেতারা যেরকম এসেছেন। আমার কারোর সঙ্গেই কোনো ব্যক্তিগত শত্রুতা, সমস্যা, লাভালাভের হিসেব নেই, যেমনটা জাতীয় পার্টির। আমার ছাত্র জীবনে আমি জাতীয় পার্টির এরশাদ সরকারের বিরোধিতা করেছি, আন্দোলন সংগ্রামে ছিলাম, তাদের সঙ্গেও আমার কোনোদিন খারাপ সম্পর্ক হয়নি। কিন্তু তারাও তাদের স্বার্থে আঘাত লাগলে নানাভাবে হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করেছেন। জামায়াতের সঙ্গে আমার আদর্শিক একটা মতভিন্নতা আছে। যেমন আমি বাম রাজনীতি একসময় করতাম যখন আমি ছাত্র ছিলাম, ছাত্র জীবনে সেটা ছেড়ে দিয়েছি, কাজে আমাকে বলতে পারবেন না যে আমি বাম ঘরানার। আমি এক্সট্রিম রাইটও না, আমি লিবারেল ডেমোক্রেসি পছন্দ করি, মধ্যপন্থা, বাট আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নেই। সেটা আমার একটা ইডিওলজিক্যাল পজিশন। এর মানে আমি জামাতকে শেষ করে দিতে হবে, আওয়ামী লীগকে নিঃশেষ করে ফেলতে হবে, বিএনপিকে ছোট করতে হবে, জাতীয় পার্টিকে নাই করে দিতে হবে, এই রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনীতি এভাবে শেষ করা যায় না। কে রাজনীতি করবে কে করবে না সেটা ডিসাইড করতে দিতে হয় জনগণকে। আজকেও জামাতের লোকজন আমার কথা অনেক সময় পছন্দ করেন না, আমি জানি, কিন্তু জামাত যখন এক্সিকিউটিভ অর্ডারে শেখ হাসিনা নিষেধ করেছেন আমি তার বিরোধিতা করেছি, অনেজ্য বলেছি সেটা। জামাতের নেতাকর্মীদের যখন দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে, শিবিরের কর্মীদের পায়ে গুলি করে তাদেরকে, বহু শিবিরের কর্মী পায়ে গুলি করা হয়েছে, তাদেরকে কারাগারে রাখা হচ্ছে, সেগুলোর আমি সমালোচনা করেছি। যুদ্ধাপরাধের বিচারের আমি সমর্থন করেছি, কিন্তু আমি গণজাগরণের মঞ্চের সেই উন্মাদনার মধ্যে একবারের জন্য যুক্ত হইনি, সেটাকে আমি সমর্থনও করিনি, বরং বিরোধিতাই করেছি। যেমন সাম্প্রতিককালে এনসিপির অনেক কর্মকাণ্ডকে আমি বিরোধিতা করেছি, এর মধ্যে আমার সঙ্গে এনসিপির নেতাদের টুকটাক কথাবার্তা হয়েছে এবং আমি নিজেই বলেছি যে আমি কেন বিরোধিতা করেছি। এবং আজকে প্রমাণিত হয়েছে যে আমার কথাগুলো কতখানি যৌক্তিক ছিল। তো জামাতকে যুদ্ধাপরাধের বিচারের আমি সমর্থন করি, কিন্তু যে প্রক্রিয়ায় বিচারটা হয়েছে, যে প্রক্রিয়ায় একটা শাহবাগের আওয়াজের মুখে আইনকে সংশোধন করে দেওয়া হলো, সেগুলোকে আমি কোনোদিন সমর্থন করিনি। কাজেই জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি বা অপরাপর রাজনৈতিক দল, যেমন ধরেন ছোট ছোট বিএনপির অ্যালাইজদের আমি বহুবার বলেছি যে আমি এটাকে পছন্দই করি না। এই রাজনীতি, এই চোটগত রাজনীতি বড় দুটো দলকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছোট দলগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। আপনাদের মনে থাকবার কথা, আমি একবার শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছিলাম যে ছোট ছোট দলগুলোকে, কিছু দলকে, এদের এই নেতৃত্বের চরিত্র তিনি উন্মোচন করে দিয়েছেন, তাদের দলগুলোকে ফিনিশ করে দিয়েছেন, সেজন্য তাকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম। এবং যে কারণে আমি বলি ছোট দলকে, বড় গাছের তলায় কোনোদিন ছোট দল গাছ জন্ম নেয় না, গাছ বড় হয় না, লতা পাতা টিকে থাকে। সো আমি বহুবার বলেছি এই দলগুলো নিশ্চয়ই তাদের ভয়েস আছে এবং সেগুলো গুরুত্বপূর্ণ, তাদেরকে তাদের মতো রাজনীতি করতে দেওয়া উচিত। আর তারা যদি মনে করে তারা পারবে না, তাহলে তারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে যোগ দিক।
কিন্তু লেজুর ভিত্তি করা যে রাজনীতি সেটা করা উচিত নয়। যে কারণে আমি বলি বিএনপি তার মিত্রদের আগামী নির্বাচনে তার নির্বাচনী ফান্ড থেকে টাকা দিয়ে দিক, তারা তাদের মতো নির্বাচন করুক। ক্ষমতায় গেলে তাদেরকে নিয়মের মধ্যে থেকে কিছু ব্যবসা বাণিজ্য করবার সুযোগ করে দিক, যাতে দলগুলো দাঁড়াতে পারে। কিন্তু এই যে নিজের প্রার্থী না দিয়ে যে মানুষটি দিনের পর দিন কষ্ট করলো, একটা এলাকা তৈরি করলো, তাকে বাদ দিয়ে আরেকজনকে ডেকে এনে বা মিত্র বলে তাকে নমিনেশন দিতে হবে 400-500-1000 ভোট নিয়ে। এবং এখন তো আমি আরপিওকে সমর্থন করি, যার যার দলের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন, সেটা নিয়ে তো